ল্যান্ড মূলত দুইটা পার্টির কাজ হয়, একটা ম্যানেজমেন্ট এবং একটা সেটেলমেন্ট। তো আমরা যারা অ্যাডমিন কার্ডের লোকজন আছি তারা মূলত আমরা ম্যানেজমেন্টের পার্টটা দেখে থাকি, এবং সেটেলমেন্টের জন্য আলাদা ডিপার্টমেন্ট রয়েছে। আপনারা জানেন যে জমি নিয়ে শুধুমাত্র উপজেলা ভূমি অফিসের কাজ করে না, এখানে আপনার সাব রেজিস্ট্রার অফিসের কাজ রয়েছে, এবং জোনাল সেটেলমেন্ট অফিস, জরিপ যেটাকে বলে। আপনারা জানেন কি না, জরিপ অধিদপ্তর নামেও একটা দপ্তর রয়েছে। তো আমাদের বেশিরভাগ প্রবলেমটা শুরু হয় মূলত জরিপ অধিদপ্তর থেকে। যখন জরিপ অধিদপ্তরের কর্মকর্তারা কাজ করে থাকে তখন দেখবেন যে কিছু জমি পাবলিকের জমি সরকারকে দিয়ে দিচ্ছে রেকর্ডে, এবং সরকারি জমি পাবলিককে দিয়ে দিচ্ছে। এবং আপনারা জানেন যে উচ্চতর আদালতে আমাদের যে মামলাগুলো চলমান রয়েছে দেওয়ানি আদালতে, তার প্রায় 75% জমি রিলেটেড। জমি এখানে আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের এই জিনিসটাকে কাজে লাগে। এবং ভূমি বলতে আমরা কি বুঝি? ভূমি বলতে শুধু কিন্তু মাটি না, ভূমি সংশ্লিষ্ট যা কিছু, ভূমির সাথে পানি থাকতে পারে, বাতাস থাকতে পারে, গাছগাছালি থাকতে পারে, খনিজ সম্পদ থাকতে পারে, ল্যান্ড থাকতে পারে, মানে দালান কোঠা থাকতে পারে, মানে ভূমির সাথে অ্যাডজাস্টেড যা চাই তার সব কিছুই জমির আওতাভুক্ত। তো সেক্ষেত্রে আমরা এখানে আমাদের আলোচনার যে মূল বিষয়টা উঠে আসছে মূলত নামজারি। তো জমি জমার কাজ শুধুমাত্র নামজারির মধ্যে সীমাবদ্ধ না, ল্যান্ডের অনেক কাজ রয়েছে। তার মধ্যে অন্যতম কাজ হচ্ছে যে সরকারি সম্পত্তি রক্ষণাবেক্ষণ। আমরা যারা কাজ করি, যেমন এসিল্যান্ডের মূল কাজ হচ্ছে সরকারি সম্পত্তি রক্ষণাবেক্ষণ করা এবং রেকর্ড হালনাগাদকরণ করা। রেকর্ড হালনাগাদকরণের একটা পার্ট হচ্ছে নামজারি, যে একটা নামজারি আবেদন করার দায়িত্ব কিন্তু আপনার। আপনি সেই আবেদনটা কেন আমার তহসিলদারকে দিয়ে আপনাকে করাতে হবে? আপনি দালালের আশ্রয় নেবেন কি নেবেন না সেটা কিন্তু একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার। এসিল্যান্ডের দায় কিন্তু আপনার নামজারির আবেদন করে দেওয়া না। একটু ফ্যানটা দেন। এসিল্যান্ডের কাজ কি? আপনি নামজারি আবেদনটা তার পর্যন্ত পৌঁছাবেন, এর পরবর্তীতে কাজ। নামজারি আবেদনটা মূলত যার যার পার্সোনাল কাজ। আপনি আপনার ছেলে আমেরিকায় থাকে, আপনি আপনার ডকুমেন্টগুলো দিয়ে আমেরিকা থেকেও আবেদন করতে পারবেন। আমাদের সিস্টেম কিন্তু সেইভাবেই ডেভেলপ। একজন কুয়েতে থাকে, কুয়েত থেকেও একজন নামজারি আবেদন করতে পারবে। এখানে বসেও আপনি আপনার জমির নামজারি আবেদন করতে পারবেন। এখন আপনার অদক্ষতার জন্য আমরা যদি কারো শরণাপন্ন হই, সেক্ষেত্রে যদি আমরা নিজে থেকে কাউকে সুযোগ করে দেই, এটার দায়বদ্ধতা শুধু কাউকে একা দিয়ে লাভ নেই আমার কাছে মনে হয়। কারণ নামজারি করে দেওয়ার মানে আবেদন করে দেওয়ার দায়িত্ব তো আমার না। আপনি কি করে নামজারির সময় আমি পাবো 0.5%, আমি 1% আবেদন করে বসে থাকি। আমি আমার বোনকে বঞ্চিত করে আবেদন করি, আমি আমার ভাই পাবে অর্ধেক, আমি পাবো অর্ধেক, আমি পুরোটা নেওয়ার জন্য আবেদন করি। আমার দলিলে দাগ নম্বর ভুল আছে, আমি সেটা হাইড করে আবেদন করি। আমার মনে হয় যে ল্যান্ডের যে জটিলতা, এটা অনেকটাই আপনার পারস্পরিক, বুঝতে পারছেন? হ্যাঁ, আমাদেরও দায়বদ্ধতা আছে। তো আমি 2 বছর 9 মাস এসিল্যান্ড ছিলাম, প্রায় 3 বছরের কাছাকাছি, কম সময় না। এই সময় আমার কিছু বাস্তব অভিজ্ঞতা হয়েছে। তার মধ্যে বেশিরভাগ মানুষ তারা অন্যায় স্বার্থ চরিতার্থ করার জন্য অন্যায়ের আশ্রয় নিয়ে থাকে। তো আমি আমার তহসিলদারদের বলতাম যে মানুষকে অন্যায় সুবিধা নেওয়ার জন্য তো আপনার সুবিধা নেওয়ার প্রয়োজন নাই। আপনি তার যেটা প্রাপ্য অংশ আপনি তাকে সেটুকুই দিয়ে দেন। আপনি অন্যায়ভাবে কেন তার কাছ থেকে সুবিধা নিয়ে তাকে 0.5% জমি বেশি দিবেন? আপনারা খেয়াল করুন, মানুষ মারা যাওয়ার সময়ও কিন্তু জমি জমার মায়া ছাড়ে না। এই কথাটা প্রচলিত আছে যে মানুষ পুত্রের শোক ভুলতে পারে, বাট জমির শোক ভুলতে পারে না। এবং জমি নিয়ে কাদের মধ্যে বিরোধ হয়? আপনার মধ্যে হবে না, আপনার ভাইয়ের সাথে আপনার হবে, আমার ভাই বোনের সাথে আমার হবে। দূরবর্তী আত্মীয় স্বজনের মধ্যে কখনো জমি জমা নিয়ে ঝামেলা হয় না। ঝামেলা হয় স্বার্থের সংঘাত নিজেদের মধ্যে ঘটে। তো আমি আজকের আপনার এই অনুষ্ঠান থেকে আমি এটা বলছি যে আমার অফিসে একটা অভিযোগ বক্স আমি স্থাপন করব। সেখানে আপনারা আমার অফিসের এবং আমার এসিল্যান্ড অফিসের যে অভিযোগগুলো আসবে সেগুলো লিখিতভাবে জানাবেন। সে যেটাই হোক, আমি আমার কর্মকালীন সময় চেষ্টা করব সেটা আইন অনুযায়ী যদি পদক্ষেপ নেওয়ার সুযোগ থাকে অবশ্যই আমি সেটা নিব।